কিছু বলার নেই, পুরোপুরি হতাশ। মানে বাংলাদেশের গত ম্যাচ নিয়ে বা গত আলোচনায় যে জিনিসটা বলেছিলাম যে বাংলাদেশের, হ্যাঁ, প্রথম ম্যাচটাতে আমরা স্ট্রাগল করেছি, পরিবেশের সাথে খাপ খাইনি আমরা, পরিবেশ বা কন্ডিশনের সাথে খাপ খাইনি, অনেক প্রচন্ড গরম, হয়তো ব্যাটসম্যানরা ভালো ব্যাট করতে পারেনি, যার ফলে আমরা হংকং এর বিপক্ষে আমরা খুব স্লোলি ক্রিকেট খেলেছি অন্তত দিন শেষে ম্যাচ জেতার জন্য। কিন্তু আজকে যে জিনিসটা হলো সেটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। এখন আপনি যদি বলেন যে আপনার 3-4টে সিরিজ জিতেছি, ঘরের মাঠে আমরা পাকিস্তানকে হারাইছি, শ্রীলঙ্কার মাটিতে আমরা শ্রীলঙ্কাকে সিরিজ হারাইছি, তারপরে নেদারল্যান্ডসকে হারাইছি, এই সব গল্প আসলে আজকের ম্যাচের কোনোটার সাথেই কোনোভাবেই সম্ভব না। আমি ব্যক্তিগতভাবে মানে পুরো ম্যাচটা নিয়ে আমি হতাশ। বাংলাদেশ যে খেলা খেলবে, মানে শুরুতে একটা ম্যাচের মোমেন্টামটাই নষ্ট করে দিচ্ছে যে দুইজন ব্যাটসম্যান, দুই অনভিজ্ঞই বলতে পারেন, যে পারভেজ হাসান ইমন এবং তানজিদ হাসান তামিম, দুইজনের মোটামুটি 20-22টা বা 20-এর উপরে টি-20 ম্যাচ খেলা হয়ে গেছে। পারভেজ হাসান ইমনের তো একটা সেঞ্চুরি আছে, এই আর বা আমরা দেই, যদিও সেটা শারজা হোক, কিন্তু তাই বলে একটা ম্যাচের এই যে একটা ব্যাটসম্যান একটা ধস, ভাগ্যিস জাকের আলী অনেক এবং শামীম পাটোয়ারি দুর্দান্ত একটা কামব্যাক করছে, যে 54 থেকে শুরু করে 139 পর্যন্ত ম্যাচ নিয়ে গেছে। না হলে হয়তো 60-70 রানে অল আউট হয়ে যেতাম, ও তো সমস্যা কি, কারণ আপনার প্রতিটা ম্যাচ তো ডু আর ডাই। কারণ আমরা এই যে ম্যাচটা হেরে গেলাম, এরপরে বাংলাদেশের কিন্তু হোপফুলি আর কোনোভাবেই এই এশিয়া কাপের সুপার ফোরে যাওয়ার আর কোনো সম্ভাবনা নেই। আমাদের যত বিশ্লেষণ, যত সম্ভাবনা, যত কথাই বলুন, কোনোভাবেই পসিবল হবে না যে বাংলাদেশকে আবার সুপার ফোরে যাওয়ার। কারণ এরপরে ম্যাচ আছে আফগানিস্তানের সাথে কেমন হবে জানেন, শ্রীলঙ্কা, যেহেতু শ্রীলঙ্কার জন্য একদম সহজ একটা বিষয় হয়ে গেল। প্রথম থেকে যদি আপনি শুরু করেন, সেটা হলো যে ম্যাচের শুরুতেই আসলে মন ভেঙে গেছে। এবং আমার কাছে মানে এই রানগুলো, আপনি 13-11 রানের মধ্যে 3-3 উইকেট, মানে 2-0 রানে 2 উইকেট বাংলাদেশের ব্যাটসম্যানরা। এবং প্রথম যে তানজিদ হাসান তামিম, যেটা 5টা বল, প্রথম যে বলটা হলো, সেই বলে আমার কাছে মনে হলো যে ফুল টাচ বল, অনায়াসে যে কোনো দলের যে কোনো ব্যাটসম্যান এই বলটাকে 4 মারতো। সে এটাকে ঠেকালো, ডিফেন্স করলো খুব ভালো। লাস্টের বলে সে ক্রস খেলতে যে আউট হয়ে গেল, একদম বোল্ড আউট হয়ে গেল। তার মানে কি, তারপরে শুরু হলো পারভেজ হাসান ইমন, আর 0 হয়ে গেল। এবং আরেকটা বিষয় হলো, তারপরে গত ম্যাচে যে যাকে নিয়ে খুব সমালোচনা হয়েছে, তাহিদ হৃদয়। হ্যাঁ, তাহিদ হৃদয় খেলা শুরু করতেছিল, একবার তো ক্যাচ মিস করলো, তার পরের বলে শট খেললো। সেই শট করলে 3টা রান কি জন্য নিতে হবে? আমারে কেউ বুঝান যে ভাই এইটা 3 রান নিতে হবে। আপনার ম্যাচের যেখানে 2 উইকেট অলরেডি পড়ে গেছে, সেখানে আপনাকে 3 রান কেন নিতে হবে? কেন 2 রান নিলে সম্ভব না? 3 রান নিতে যে আপনার রান আউট হলেন, কি হলো? 9 বলে 8 রান করে আউট। তারপরে শেখ মেহেদী হাসানের কথা বলে কোনো লাভ নেই, কারণ হচ্ছে উনি তো আসলে ওইভাবে ব্যাটসম্যান না। কেন যে জাকের আলী অনেক বা শামীম পাটোয়ারির আগে দিয়েছিল, হয়তো 10 ঠেকানোর জন্য হতে পারে। কিন্তু লিটন কুমার দাস ছন্দে থাকা ব্যাটসম্যান, আমাদের অধিনায়ক, তার সর্বশেষ ইনিংস গুলো ভালো, হংকং এর বিপক্ষে 50+ রান করছে। সে কেন ওই সময় ম্যাচের যেখানে 4টা উইকেট যেখানে পড়ে গেছে 38 রানে, যে অলরেডি 7 ওভার 2 বলে প্রায় ম্যাচের 20 ওভারের খেলার প্রায় অর্ধেক চলে গেছে, যেখানে 38 রানে 4টা উইকেট পড়ে গেছে, সেখানে কি কারণে লিটন কুমার দাসের ওইভাবে রিভার্স সুইপ খেলতে হবে? হাসারাঙ্গার বলে খেলতে পারতেছে না, ভালো কথা, তাকে ঠিকই আরো লুজ বল তো একটা না একটা দেবে। যাই হোক, তারপরে জাকের আলী অনেক এবং শামীম হোসেন পাটোয়ারির তারা 86 রানের একটা পার্টনারশিপ করেছিল 65 বলে সম্ভবত। তো এর ফলে বাংলাদেশ 139 রান, ভাই 139 পরে আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের কি পানি গরম হবে কিনা। আসলে পানি গরম হওয়ার কথা না। শ্রীলঙ্কা জিম্বাবুয়ের সাথে তারা 190+ রান চেজ করে তারা জিতে আসছে। শ্রীলঙ্কার ইতিহাসে সবচেয়ে বড় জয় হতে পারে জিম্বাবুয়ের মাটিতে। তো সেই শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা সবাই এখন ফর্মে আছে। প্রথম নিশাঙ্কা বলেন, নতুন যে ছেলেটা আছে এইটা ভালো খেলতেছে, সবাই ভালো খেলতেছে। আপনি 139 রান করলেন। এবং একটা বিষয় দেখেন, যে পুরো বাংলাদেশের যে বাংলাদেশ 20 ওভার খেলতে পারছে, এটা একটা বড় গর্বের কথা হইতে পারে। কিন্তু সেই 20 ওভার খেলার মধ্যে বাংলাদেশ 20 ওভার খেলার মধ্যে
বাউন্ডারি মারছে ধরেন আপনার 10টার মতো, সব মিলে 10টার মতো 4 মারেছে, তার ভিতরে লিটন কুমার দাস সর্বোচ্চ 4টা মারেছে। এবং সবচেয়ে মজার ইন্টারেস্টিং ব্যাপার হলো সেটা হচ্ছে বাংলাদেশে একটা মাত্র ছক্কা মারেছে 18 ওভার 1 বলে শামীম পাটোয়ারি। যে ওই যে বাংলাদেশের যে গাল গল্পগুলো বাংলাদেশের মিডিয়া গুলো মানে একটা কিছু হলে নেট প্র্যাকটিসে 6 মারতেছে, পাওয়ার হিটার জুনিয়র রোজ তাকে নিয়ে আসা হলো, তাকে পাওয়ার হিটার শেখানো হলো যে যে বলটাকে ক্যাচ হবে সেটাকে নাকি তিনি ছক্কা দিবেন। ভাই সেটা আমরা প্রতিফলন দেখলাম কোথায়? নেদারল্যান্ডের বিপক্ষে আমাদের ব্যাটসম্যানরা খেললো, খেলার পরে ছক্কা মারলো এবং আমাদের তথাকথিত এই মিডিয়া গুলো খুব ভালোভাবে প্রচার করলো। তার প্রতিফলন দেখলাম যে বাংলাদেশের জাকের আলী অনেক ভাই 34টা বল খেলেছে, 34টা বল খেলে মাত্র 2টা 4 মারেছে, একটা ছক্কা মারতে পারেনি। এবং শামীম পাটোয়ারিও 34টা বল খেলেছে, 42 রান করেছে, 3টা 4 একটা ছক্কা, পুরো ইনিংসে মাত্র একটা ছক্কা। কিভাবে পসিবল হয়? তাহলে আপনার এই যে পাওয়ার হিটিং কোচ যেটা নিয়ে আসলেন সেটা কি লাভ হলো, বা তাকে আপনি কি শিখলেন? কোনো কিছু না, একটা কোচকে নিয়ে আসলেন, মানুষকে এটা বুঝ দিলেন, সেই বুঝ দেওয়া শেষ। ক্রিকেটাররা আসলে আদৌ কিছু শিখেনি, সেটা হলো বড় প্রমাণ। যা হোক, স্ট্রাগল করেছে। এবং আরেকটা বিষয় আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে সেটা হচ্ছে যে এই যে নেদারল্যান্ডস এর বিপক্ষে সিরিজ খেলে আসলে কি বাংলাদেশের ক্রিকেটে আত্মবিশ্বাস বাড়েছে? আমি মনে করি যে কোনোভাবেই বাংলাদেশের ক্রিকেটের আত্মবিশ্বাসটা বাড়েনি। কারণ হলো দেখেন, আত্মবিশ্বাসটা কিভাবে বাড়বে বলেন? যে আমরা তো খেলা করেছি নেদারল্যান্ডসের বিপক্ষে এবং বাংলাদেশের সিলেটের মাটিতে। এই যে আপনি যদি লাস্টের দিকে দেখেন 16 ওভার থেকে ধরে 16, 17, 18, 19 এই যে 4-5টা ওভারে একটা করে সিঙ্গেল নাই বা একটা করে ডবল রান নাই, জাকের আলী অনেক বসে পড়ে, শামীম পাটোয়ারি বসে পড়ে হাঁপাচ্ছে। কেন? তারা পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারছে না, কন্ডিশন মানাইতে পারতেছে না, প্রচন্ড গরম। তাহলে বাংলাদেশের অন্তত একটা ওমানের সাথে খেলা উচিত ছিল, বা ওইখানে ঘরোয়া ক্রিকেটের সাথে অন্তত 10-15 দিন ওইখানে যে পরিবেশের সাথে খাপ খাওয়ানো উচিত ছিল, যদি কন্ডিশনে আপনার মনে চান। ঠিক আছে, আপনি সিরিজ খেলেন বাংলাদেশের যেখানে শীত বা বৃষ্টি হচ্ছে, সেইখানে আপনি সিরিজ খেলেন, সেই সিরিজের ব্যাটসম্যান ওইখানে যে ধুকতেছে, অসুস্থ হয়ে পড়তেছে, ব্যাটসম্যান আর একটা সিঙ্গেল নিয়ে যাওয়ার পরে বসে পড়তেছে, হাঁপাচ্ছে। এটা কোনো কথা হলো? এটা কিভাবে সম্ভব হয়? বাংলাদেশে বাংলাদেশের বোলিং এর কথা বলে আসলে কোনো লাভ নেই। শুধু আমার মনে হয় যে মানে একটা বিষয় হতে পারে, সেটা আমার কাছে মনে হলো যে শেখ মেহেদী যদি ক্যাচ মিস না করতো তাহলে খেলার মোমেন্টটা হয়তো নষ্ট হতো না। কারণ হচ্ছে শেখ মেহেদী যখন ক্যাচটা মিস করলো ঠিক ওই ওভারে তারপরের ওই ওভারেই 6-4-4, মানে এই যে নতুন একটা ব্যাটসম্যান সেরা উনি অপরাজিতই আছে 46 বলে, কামিল মিশারানা সম্ভবত 32 বলে 46 রানে অপরাজিত আছে। এই যে এই ব্যাটসম্যান যখন আউট করতে পারা হতো তাহলে হয়তো বা, আমি জানি না, যদিও 139 রানে শ্রীলঙ্কাকে আটকানো পসিবল না, সেখানে হয়তো একটা হয়ে যেত একটা বাংলাদেশের এই যে বোলিং এর ম্যাচের যদি টার্নিং পয়েন্ট যদি বলেন যে বাংলাদেশ কোন জায়গায় হেরে গেছে, আমার কাছে দুটো বিষয় আপনি আমার সাথে মিলাই নিতে পারেন। বাংলাদেশ হেরে গেছে মূলত প্রথম যে দুই ওপেনার, বলদা দুই ওপেনার, এই দুই ওপেনার 0 রানে যখন আউট হয়ে গেছে তখন ম্যাচের মোমেন্টাম নষ্ট হয়ে গেছে, আত্মবিশ্বাস ওইখানে শেষ। এবং যে পুঁজি করছিল শামীম পাটোয়ারি এবং জাকের আলী অনেক, যে পুঁজিটাই করছিল সেই পুঁজিটা হয়তো বা ডিফেন্ড করা যেত। সেটা হলো যে শেখ মেহেদীর ওই ক্যাচটা, হ্যাঁ আপনি তো অবশ্যই একটা জটিল ক্যাচ ধরতে হবে, আপনি যখন কম পুঁজি তখন আপনার ফিল্ডিংটা তো অবশ্যই টাইট করতে হবে। ওই ক্যাচটা যদি মিস না করতো তাহলে হয়তো মোমেন্টটা চেঞ্জ হইতো। আর বাংলাদেশ তো 4টে উইকেট ফেলাইছে ভাই, যখন 4টে উইকেট ফেলাইছে বা 2টো উইকেটই শেখ মেহেদী নিয়েছে, তাতে কোনো লাভ নেই, আসলে কোনো লাভ নেই। যখন প্রয়োজন ছিল 14 ওভার 4 বলেই শ্রীলঙ্কা জিতে গেল। তার মানে 14 ওভারে আমার কাছে মনে হয় যে 10 ওভারে বাংলাদেশের বিপক্ষে জেতা উচিত। যা হোক, বাংলাদেশের এশিয়া কাপের অন্তত সুপার 4-এ যে সম্ভাবনা আমি অন্তত দেখি না, কারণ হোপফুলি আশা শেষ, বাংলাদেশের আশা শেষ। এখন বাড়ি চলে আসুন, আর কোনো উপায় নেই, এসে আবার নেদারল্যান্ড, উগান্ডা, যেসব দলগুলো আছে তাদেরকে ডেকে নিয়ে আসেন, আত্মবিশ্বাস নেন, তারা মিরপুরে ধান খেতে নিয়ে আসেন, যেখানে নিয়ে আসেন ছোট ছোট মাঠ করে আপনারা বড় বড় ছক্কা মারেন। আমাদের তথাকথিত যে মিডিয়া গুলো আছে সেগুলো ফলাও করে আপনারা নিউজ করুক, আপনার আত্মবিশ্বাস বাড়ুন, আপনাদের ক্রিকেট খেলা মোটামুটি হয়ে গেছে।